Hi friends, আমি অরুণ ঘোষ, a teacher and always your friend. চলো let's start. আজকে আমরা পড়ব ক্লাস 11 এর চ্যাপ্টার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। প্রথমে আমরা জানবো যে এটা আমরা কেন করব না। প্রত্যেকদিন যদি আমরা ব্রিদিং না করি তাহলে আজকে না আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, না তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে, অর্থাৎ লাইফ কিন্তু ফুল স্টপ হয়ে যাবে। তার কারণ ব্রিদিং আর রেসপিরেশনই কিন্তু এমন একটা জিনিস যা প্রত্যেকটা প্রাণীকে কিন্তু বাঁচিয়ে রাখে, অ্যালাইভ করে। তার কারণ আমাদের কোষের দরকার হয় O2 এবং আমাদের কোষ থেকে বেরিয়ে আসে CO2। সেই CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সেই ক্ষতিকর গ্যাসটিকে আমাদের শরীর থেকে বাইরে বের করা এবং সেই অক্সিজেন অর্থাৎ O2কে আমাদের শরীরে মধ্যে ঢুকিয়ে কোষে কোষে নানা স্থানে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ব্রিদিং। সেই ব্রিদিং আর এক্সচেঞ্জ অফ গ্যাস অর্থাৎ গ্যাসের এক্সচেঞ্জ অর্থাৎ কীভাবে আমরা O2 কে নেব এবং CO2 থেকে ছেড়ে দেবো নিঃশ্বাস আর প্রশ্বাসের মাধ্যমে, সেটাই আমি আজকে এই চ্যাপ্টারে আলোচনা করব। কিভাবে চলো দেখে নিই। আবার আমাদের সে একই স্ট্রাকচার, একই আমাদের হিউম্যান বডি, আমরা আবার নিজের হিউম্যান বডির মধ্যে যেহেতু সমস্ত কাজকর্ম হচ্ছে, তাই আবার আমরা নিজেদের হিউম্যান বডির থেকেই আমরা কিন্তু এটা জানতে পারবো। চলো দেখা যাক। ফার্স্ট টার্ম, এই হলো আমাদের হিউম্যান বডি। আমাদের সবারই হিউম্যান বডি, এটা কিন্তু আমাদের টোটাল অ্যাভারেজ, আমি তুমি আমাদের সবারই এইটাই কিন্তু হচ্ছে হিউম্যান বডি। যেখানে এইখানে আমাদের নাক, এই নাক অর্থাৎ বহির্নাসরন্ধ্র, এই বহির্নাসরন্ধ্র থেকে আমাদের কিন্তু হাওয়া, অ্যাটমসফিয়ার থেকে হাওয়া কিন্তু ভেতরে ঢোকে। অ্যাটমসফিয়ারে আমরা সবাই জানি অক্সিজেনের ঘনত্ব হচ্ছে 159 and CO2 ঘনত্ব হচ্ছে 0.3 mmHg। সে বহির্নাসরন্ধ্র থেকে তারপর সেটি ধীরে ধীরে ভেতরে ঢোকে। এই পুরো এই অংশটিকে এখান থেকে এই বহির্নাসরন্ধ্র থেকে এই গোলের আগে পর্যন্ত, সবাই দেখো বহির্নাসরন্ধ্র থেকে এই আগে পর্যন্ত অংশটিকে আমরা বলি হচ্ছে অন্তঃনাসরন্ধ্র, যেটা কিন্তু তিনটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভেস্টিবিউল, তারপরটা হচ্ছে রিসেপ্টরি, তারপরটা হচ্ছে অলফ্যাক্টরি। ধরো আমাদের শরীর কিন্তু চায় না কোনো অবাঞ্ছিত বাইরের বস্তু কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকে যা, তাই আমাদের শরীর সবসময় সেটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে, যাতে আমাদের রোগবাগও কম হয়, আমাদের নানা সমস্যাও, মানে তুমি দেখবে কোনো অবাঞ্ছিত ধুলোমুলো ঢুকে গেলে আমাদের আবার কাশি হয়, হাঁচি হয়, সে হাসি কিংবা কাশির মাধ্যমে কিন্তু সে অবাঞ্ছিত বস্তুটি বেরিয়ে যায়। সেটা কিন্তু ডিটেক্ট করে সেই অন্তঃনাসরন্ধ্র অর্থাৎ রিসেপ্টর, ভেস্টিবিউল আর অলফ্যাক্টরি। এই অন্তঃনাসরন্ধ্র এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা একটা কমন প্যাসেজ। এই ফ্যারিংস কিন্তু একটি কমন প্যাসেজ, এটা কিন্তু ফ্যারিংস, এটা কিন্তু একটি কমন প্যাসেজ যার মধ্যে দিয়ে খাবার আর অক্সিজেন দুটোই যায়। তারপর আমরা জানি এখানে কি আছে, এখানে আছে হচ্ছে সেই আমাদের সেই আগের বারের মতো দারোয়ান এপিগ্লটিস বসে আছে, যা কোনোভাবেই খাবারকে এই ট্রাকিয়ার মধ্যে ঢুকতে দেবে না আর শ্বাসবায়ুকে আমাদের এই ইসোফেগাসের মধ্যে ঢুকতে দেবে না। অর্থাৎ এই যে শ্বাসবায়ুটা আসছে, এখন এটা খাবার নয়, এখন এটা কি শ্বাসবায়ু। আগে ভিডিওতে আমরা কি দেখছিলাম এটা খাবার, কিন্তু এখন এটা কি শ্বাসবায়ু। মনের চোখ হলো আর এটাকে শ্বাসবায়ু ভেবে নাও। এই দেখো বায়ু, যার একটা অণু আমার হাতে আছে, এটা কি একটা বায়ুর অণু। এই হচ্ছে বাইরে থেকে নিলাম 159 আর CO2 0.3, দুটোই ঢোকে, তারপরে দুটোই এখানে চলে আসে। এই হচ্ছে এপিগ্লটিস, যেখানে এখানে দারোয়ানের মধ্যে বসে আছে, এই খুললো চলে গেল। এটা কিন্তু হাওয়ার কিন্তু কখনোই ব্যাক ফ্লো হয় না, কারণ হাওয়ার ব্যাক ফ্লো হলে এটা কিন্তু আটকে দেবে, কারণ এটা কেবলমাত্র একই দিকে খোলে, অপোজিট দিকে কিন্তু এটা খোলে না। এটা কিন্তু আমি আগেও বলেছি। এপিগ্লটিসের মাধ্যমে এটা চলে এলো ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে কিন্তু আছে সাউন্ড বক্স। তাহলে আমাদের রুটটা কি পেলাম, বহির্নাসরন্ধ্র, তারপর নাসা প্রকোষ্ঠ, যেখানে পেলাম আমরা ভেস্টিবিউল, রিসেপ্টরি, অলফ্যাক্টরি, তারপর পেলাম আমরা ফ্যারিংস, তারপর পেলাম আমরা হচ্ছে গ্লটিস, তারপর আছে হচ্ছে ল্যারিংস, এখানে কিন্তু গ্লটিস, তারপর ল্যারিংস, তারপর এই যে ট্রাকিয়া, ট্রাকিয়ার পর হচ্ছে ব্রঙ্কাই, ব্রঙ্কিয়াল, অ্যালভিওলারি, তারপরে এই অ্যালভিওলারটা। তাহলে বহির্নাসরন্ধ্র এখানে পরপর কিন্তু সিকোয়েন্সটা করা আছে। প্রথমে বহির্নাসরন্ধ্র, এই যে বাইরের নাকের ফুটো, তারপর নাসা প্রকোষ্ঠ, এখান থেকে টোটাল এতটুকুনি, যেটা এখানে ভেস্টিবিউল, তারপর রিসেপ্টরি, তারপর এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, তারপরে হচ্ছে ফ্যারিংস,
এখানে কিন্তু ফ্যারিংস আছে, এই যে ফ্যারিংস যেটা কমন ডাক, যেটা এয়ার আর তোমার ফুড দুটোই যায় ফ্যারিংস। তারপর হচ্ছে গ্লটিস, গ্লটিস আছে, তার কি আছে এপিগ্লটিস নামক দারোয়ানটা আছে, তারপর আছে গ্লটিস, তারপর আছে হচ্ছে ল্যারিংস, এখানে এইভাবে আরেকটা বড় অংশ এটা ল্যারিংস, তারপর হচ্ছে এইটা আমাদের ট্রাকিয়া, যেখানে থাকে হচ্ছে সাউন্ড বক্স, এখানে কি থাকে সাউন্ড বক্স, গলার স্বর বেরোয় এই সাউন্ড বক্সের মাধ্যমে। যদি সাউন্ড বক্স না থাকতো, নাহলে আমি আজকে তোমাকে কিন্তু পড়াতে পারতাম না। এই সাউন্ড সবকিছু কিন্তু এই সাউন্ড বক্সের মাধ্যমে, এইখানে থাকে সেই সাউন্ড বক্স। তারপর থাকে হচ্ছে, তাহলে আমাদের ল্যারিংস দেখলাম, ট্রাকিয়া দেখলাম, ট্রাকিয়ার মধ্যে সাউন্ড বক্স, তারপর ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, এই অ্যালভিওলারি ডাক্ট, এই হচ্ছে সেই বায়ুস্থলী যেখানে কিন্তু আমাদের O2 আর CO2 এক্সচেঞ্জ হয়। CO2 গুলোকে আমরা এখানে নিয়ে নিই, O2 গুলোকে আবার দিয়ে দিই। এই হলো আমাদের সমস্ত ট্র্যাকটা। তবে এখানে আমাদের কিছু বলে রাখা ভালো, এখানে অনেকগুলো শারীরস্থানিক আর শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় স্থান আছে, অর্থাৎ পুরো গ্যাসটাই কিন্তু ভেতরে যাচ্ছে না, মাঝখানে মাঝখানে কিছু কিছু গ্যাস আটকে থাকছে। আবার CO2 বেরোনোর সময় আবার তার সঙ্গে কিছু অক্সিজেন কিন্তু নাকের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আবার এখানে অ্যালভিওলাই ডাক্টের মধ্যেও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কিন্তু O2 CO2 ট্রান্সপোর্ট হয় না, সেগুলো ফোকাস আছে। সেই সংখ্যা যদি বেড়ে যায় তখন কিন্তু আমাদের ফুসফুসের কষ্ট হয়। যেমন আমরা এখন দেখতে পাবো যে করোনা ভাইরাসের সময় আমাদের কিন্তু ফুসফুসে কষ্ট হচ্ছে, কারণ কিন্তু করোনা ভাইরাস প্রধান অ্যাটাক করছে ফুসফুসে। আর এই অ্যালভিওলারি ডাক্ট গুলোকে, এই যে ব্যাগ অ্যালভিওলাই, অ্যালভিওলারি ডাক্ট প্লাস অ্যালভিওলাই দুটোকে কিন্তু বন্ধ করে দিচ্ছে। আর এটা খুব মারাত্মক, এইখানে নিষ্ক্রিয় স্থান যত বাড়তে থাকবে তত আমাদের শ্বাস নিতে অসুবিধা হবে। আর এখানে থাকা হচ্ছে কার্ডিয়াক নচ, যেখানে হৃৎপিণ্ড নামক আমাদের অন্তর্যন্ত্রটি থাকে। এবারে আমরা চলে আসবো যে কত পরিমাণ বায়ু প্রত্যেকদিন আমরা শ্বাসকার্যের মাধ্যমে গ্রহণ করি এবং ত্যাগ করি। টাইডাল বায়ু আমরা স্বাভাবিকত 500 মিলিলিটার বায়ু গ্রহণ করি এবং ত্যাগ করি। কিন্তু একজন হেলদি ম্যান, একজন ফ্যাট ম্যান, আমার মতো কিন্তু যে কোনো ফ্যাট ম্যান বা আমার থেকে দ্বিগুণ 4 গুণ 6 গুণ ফ্যাট ম্যান, তা কিন্তু পার ডে 6000 থেকে 8000 মিলিলিটার অক্সিজেন রিলিজ করে। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার পর অতিরিক্ত নিঃশ্বাস নেওয়া, অর্থাৎ এটা হচ্ছে আমার স্বাভাবিক, কিন্তু আমি যদি এই যে একটা অতিরিক্ত একটা শ্বাস যে পরবর্তীকালে নিলাম, এটাই কিন্তু হচ্ছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, যার পরিমাণটা হচ্ছে 2500 থেকে মিলিলিটার থেকে 3000 মিলিলিটার। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আমরা স্বাভাবিক একটা নিঃশ্বাস ত্যাগ করছি, এবার তারপরে যে প্রেসার দিয়ে আরো এক্সট্রা ত্যাগ করছি, এই যে এক্সট্রা ত্যাগ, এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যার পরিমাণটা হচ্ছে 1100 থেকে 1000 টু 1100 ml। আর এই সর্বোচ্চ ত্যাগ করার পরেও যে পরিমাণ বায়ু আমাদের ফুসফুসে থেকে যায়, সব বায়ু কিন্তু বেরোয় না, কারণ আমরা বলেছি কিছু পরিমাণ বায়ু থেকে যায় সবসময়, সেই পরিমাণটাই কিন্তু হচ্ছে আমাদের রেসিডুয়াল ভলিউম অর্থাৎ আরবি, যার পরিমাণ 1100 থেকে 1200 ml। আরো কিছু জানবো, ইন্সপিরেটরি ক্যাপাসিটি অর্থাৎ আইসি, টিবি প্লাস আইআরবি যোগ করলে আমরা পাই, অর্থাৎ আমরা যদি স্বাভাবিকের থেকে অতিরিক্ত গ্রহণটা আমরা যদি বাদ দিই, তাহলে কিন্তু আমরা ইন্সপিরেটরি ক্যাপাসিটিতে আমরা পেয়ে যাব। এক্সপিরেটরি ক্যাপাসিটি, স্বাভাবিকের সঙ্গে আমরা যদি অতিরিক্ত বর্জনটা বাদ দিই, এটা অতিরিক্ত গ্রহণটা বাদ দিলাম, এখানে অতিরিক্ত বর্জনটা বাদ দিলাম, অর্থাৎ টিবি প্লাস ইআরবি, তাহলে কিন্তু আমরা এক্সপিরেটরি ভ্যালু পেয়ে যাব। এফআরসি যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের ইআরবি আর আরবি, এই ইআরবি আর এখানে আরবি আমাদের টোটাল করে কিন্তু ফাংশন রেসিডুয়াল ভলিউম আমরা পেয়ে যাব। ভাইটাল ক্যাপাসিটি অর্থাৎ বায়ু ধারকত্ব, কত পরিমাণ বায়ু আমাদের ধারণ করতে পারছে আমাদের ফুসফুস। ধরো আমাদের যখন সমুদ্রের ডুবোটি নামানো হয়, তখন তাদের কিন্তু এই লাংস চেক করা হয় যে তাদের মধ্যে খুব বেশি শারীরস্থানিক নিষ্ক্রিয় স্থান নেই। তো শারীর যখনই অ্যালভিওলাই এবং অ্যালভিওলাই ডাক্ট এবং অ্যালভিওলাই যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে না, তাহলে কিন্তু সেই মানুষকে পরবর্তীকালে রোগ হলে তা কিন্তু বাঁচানো খুবই টাফ হয়ে যায়, যেমন আমরা আমাদের কোভিড-19 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেই
ভাইটাল ক্যাপাসিটি এবং টোটাল লাংস ক্যাপাসিটি দুটোই কিন্তু চেক করা হয়। যে ভাইটাল লাংস ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা ইআরভি, টিভি, আইআরভি টোটালটা চেক করব, আর টোটাল লাংস ক্যাপাসিটির ক্ষেত্রে মানে টোটালটা ইআরভি, আরভি, আইভি, আইআরভি আমরা চারটে কিন্তু চেক করব। এবার দেখে নেব আমাদের শরীরের মধ্যে কিভাবে মানে আমাদের O2 CO2 টা এক্সচেঞ্জ হচ্ছে, কিভাবে হচ্ছে। আচ্ছা, আমাদের ফুসফুসের কিন্তু একটা প্রেসার আছে, সেই প্রেসারটাকে আমরা বলি কিন্তু ইন্টারপালমোনারি প্রেসার। এটা কিন্তু আমাদের ওই করব আমরা পরের নেক্সট ভিডিওতে, যে কি খাজের মধ্যে কিন্তু হৃৎপিণ্ডে যে 12টা রিব খাজের মধ্যে কিন্তু আটকে আছে, এপাশে 12টা রিব, এই যে এই রিব, এই দুয়ের মাঝখানে কিন্তু মানে হৃৎপিণ্ড দুটো আটকে আছে, ঠিক আছে। সেই রিবের একটা পার্শিয়াল প্রেসার থাকে কিন্তু হৃৎপিণ্ডের উপরে, এই যে কিন্তু লাংস কখনো বাস্ট পায় না, ভিতর থেকে বাইরে এসে এখানে ঠেলা দিচ্ছে, আবার বাইরের থেকে ওই যে এইভাবে ঠেলা দিচ্ছে, ওই যে লাংস কিন্তু আমাদের বাস্ট পায় না। এবার আমরা দেখে নেব কিভাবে বাইরে থেকে ভেতরে CO2 O2 ট্রান্সপোর্ট হচ্ছে। বাইরে O2 এর পরিমাণ থাকে 159, যেটা আমরা আগেই বলেছি, ভেতরে O2 এর পরিমাণ আর CO2 বাইরের পরিমাণ থাকে 0.3 mmHg। সেটাকে যখন আমরা তোমার ফুসফুসের মধ্যে যায়, সেটা O2 হয়ে যায় 104 mmHg এবং CO2 হয় 40 mmHg। এটা হচ্ছে আমাদের O2 ট্রান্সপোর্ট এবং এটা হচ্ছে আমাদের CO2 ট্রান্সপোর্ট। O2 যখন আমাদের এই রক্তের মধ্যে দিয়ে আমাদের এই কোষ, সব কোষের মধ্যে O2 আর CO2 কিন্তু যাচ্ছে, কিন্তু যখন এই O2 আমাদের কোষের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তার পরিমাণ থাকছে 95 আর CO2 পরিমাণ থাকছে 40। সবাই কিন্তু এটা আমাদের খুব মাস্টলি মনে রাখতে হবে যে ফুসফুস থেকে যখন কোষে O2 টা ট্রান্সফার হচ্ছে তখন টোটাল কিন্তু O2 এখানে থাকছে, এখানে O2 এর পরিমাণ অবশ্যই বেশি থাকে, কিন্তু তার সঙ্গে কিছু কিছু কিন্তু CO2 এর মলিকিউলস কিন্তু থাকে, টোটাল কিন্তু O2 থাকে না। তারপরে আমরা কোষে চলে যাচ্ছি যেখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে O2 40, CO2 45। তারপর আবার এটা আবার চলে যাচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে লাংস, যেটা আমি এখানেও বুঝিয়েছি। এখানে আমাদের এখানেও আমাদের যখন ফ্রি আছে তখন কিন্তু তার পার্শিয়াল প্রেসারটা একই থাকছে O2 40, CO2 45। এখানেও কিন্তু শুধুমাত্র CO2 অবশ্যই বেশি আছে CO2, তাই বলে কিন্তু শুধু CO2 নেই, এখানেও কিন্তু আমাদের কিছু কিছু তোমার O2 রয়েছে। এবার এই যে ট্রান্সফার যে হচ্ছে এটা কিন্তু কয়েকটা বিশেষ কারণের জন্য হয়ে থাকে, যেমন O2 পার্শিয়াল প্রেসার, CO2 পার্শিয়াল প্রেসার, এছাড়াও আমাদের তোমার pH এর জন্য, অম্লীকরণের জন্য প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফার গুলো কিন্তু আমাদের ভ্যারিয়েশন করে এবং হয়। এবার আমরা দেখে নেব ঠিক O2 CO2 কি ভাবে আমাদের ট্রান্সফার হতে পারে। RBC এর মাধ্যমে O2 কিন্তু 97% ট্রান্সফার হয়, প্লাজমার থ্রু 3% ট্রান্সফার হয়, বাইকার্বনেট থ্রু কিন্তু O2 ট্রান্সফার হয় না। আমরা কিন্তু জানি in normal philosophical condition every human being can be able to 5 ml transfer O2 and 4 ml transfer to CO2। এবার আমরা যাই CO2 ট্রান্সফারটা দেখে নেব। কার্বন RBC হিমোগ্লোবিনের সাহায্যে কিন্তু CO2 খুবই কম প্রবাহিত হয়, কারণ হিমোগ্লোবিনের সঙ্গে CO2 কিন্তু অ্যাসোসিয়েটেড নয়। এর প্রধান কারণ হচ্ছে তার পার্শিয়াল প্রেসার, তার আম্লীকত্ব। এবার আমরা CO2 টা দেখে নিচ্ছি, RBC এর মাধ্যমে কিন্তু 20 to 25% থ্রু প্রবাহিত হচ্ছে, প্লাজমা থ্রু আরো কম, মাত্র 7%, কিন্তু বাইকার্বনেট থ্রু 70% কিন্তু প্রবাহিত হয় CO2। অর্থাৎ 70% CO2 কিন্তু বাইকার্বনেট দ্বারা ট্রান্সফার হচ্ছে এই আমাদের টোটাল সাইকেলে। এবার আমি দেখব এই যে অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড ডিসোসিয়েটেড কার্ভ, পার্শিয়াল প্রেসার অফ O2 আছে এদিকে, আর এদিকে হিমোগ্লোবিন অ্যাটাচ। এটা হচ্ছে ইন নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। এখানে যদি এটা কার্ভটা যদি ইনক্রিজ করে তাহলে আমাদের O2 এর পরিমাণ বেশি আছে, আর যদি ডিক্রিজ করে তাহলে আমাদের O2 এর পরিমাণ কম আছে, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে। এবার আমরা কিছু ডিসঅর্ডার করব। ডিসঅর্ডার মিন্স কি রোগ আমাদের O2 আর CO2 এর মাধ্যমে হতে পারে, আমরা কিন্তু সেটা দেখব। কি রোগ হয় আমাদের বিভিন্ন রকমের রোগ হয়, তবে এনসিআরটি অর্থাৎ মেডিকেল সায়েন্স কিন্তু তিনটি রোগকে বিশেষত প্রেফার করছে এবং 22 বছর ধরে তিনটি রোগের মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসছে, সেটা আমি দেখছিলাম। সেগুলো দেখে নিই কি সেই তিনটি রোগ কি। সেগুলো হচ্ছে অ্যাস্থমা,
যেটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে আমাদের ফুসফুসে একটা প্রদাহ হচ্ছে, অনেকে দেখবে বলে ফুসফুসে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা করছে, সেটা কিন্তু আমাদের ইনফরমেশন হয় সেই ফুসফুসে। এমফাইসিমা সারফেক্টাইনকে নষ্ট করে দেয়, এই যে গাত্র অঞ্চল সেই গায়ে অঞ্চলটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে আমাদের এমফাইসিমা। এছাড়া বিভিন্ন অকুপেশন জনিত রোগ আছে। অকুপেশন জনিত রোগ মানে কেউ কয়লা খনিতে কাজ করছে তার এক ধরনের ডিসঅর্ডার হচ্ছে, কেউ হীরের খনিতে কাজ করছে, কেউ সোনার খনিতে কাজ করছে, এই নানা রকমের বিভিন্ন জায়গায় কাজ করার ফলে সেই ধুলো বালি প্রভৃতি পর্যন্ত ঢোকার ফলে এই শারীরস্থলিক এবং শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় স্থানকে বাড়িয়ে দিচ্ছে। আমরা আগে এখানে ডিসকাস করেছি যত আমাদের শারীরস্থলিক এবং শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় স্থানের পরিমাণ বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের খারাপ হবে। সবচেয়ে মেইনলি অ্যালভিওলারি ডাক্টে যদি নিষ্ক্রিয় স্থানের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। থ্যাংক ইউ।